আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ের ফাঁসির শাস্তি হলে তা কার্যকর করতে ডাক পড়বে ফাঁসুড়ের নাটা মল্লিকের ছেলে মহাদেব মল্লিকের। এ পর্যন্ত মোট 3টি ফাঁসির নির্দেশ কার্যকর করিয়েছেন মহাদেব। বাবার পাশে থেকে ধনঞ্জয়, কার্তিক শীল, সুকুমার বর্মনের ফাঁসি স্বচক্ষে দেখেছিলেন মহাদেব। সিএনএর মুখোমুখি মহাদেব মল্লিক। মহাদেব মল্লিক 2004 সালে যে ধনঞ্জয়ের যে ফাঁসি নাটা মল্লিক দিয়েছিলেন, বাবার সঙ্গে কিন্তু মহাদেব মল্লিকও তিনি কিন্তু ছিলেন এই ধনঞ্জয়ের ফাঁসির যাবতীয় কার্যক্রম করার জন্য। নাটা মল্লিকের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে গোপাল সেন, তুমি দেখতে পাচ্ছ। তার বাবার ছবি নিয়েই সামনেই কিন্তু বসে রয়েছেন তার ছেলে মহাদেব মল্লিক। এই মুহূর্তে যিনি এই ফাঁসি দেওয়ার দায়িত্বে রয়েছেন। 91-এ একটা দুখানা ফাঁসি হলো, জোড়া ফাঁসি হলো, কার্তিক শীল, সুকুমার বর্মন। তার ফাঁসির সময় বাবা আমাকে টোটালি কাজটা আমাকে করতে দিয়েছিল, কিন্তু আমাকে সুইচটা চাপতে দেয়নি, হ্যান্ডেলটা চাপতে দেয়নি, কি হ্যান্ডেল তো আর চাপিস না, হাত বাঁধা, ধরে রাখা, টুপি পরানো, সবই কাজ আমরাই করেছি। অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সঞ্জয়ের ফাঁসির সাজা কার্যকর করতে হাত বুক কাঁপবে না মহাদেবের। এই কাজটা আপনারা নিজে থেকে করছেন, মানসিক শক্তিটা আপনারা কিভাবে বাড়ান, কি মনে করে বাড়ান? যখন সঞ্জয় রায়ের যদি শেষ পর্যন্ত ফাঁসি দেন, কোন জিনিসটা মাথায় রাখবেন যে যাতে করে মনটা দুর্বল আপনাদের না হয়, মায়া যাতে না বসে যায়? দেখেন, এটা হচ্ছে কি, মায়া তো এমনি আমাদের বসবে না, কারণ যে ঘটনাটা ঘটেছে, যে কোনো একটা বাচ্চা মেয়েকে মেরেছে, এইভাবে মেরেছে যে দেখার মতন না, লোককে বডিও দেখায়নি, সে রাগটা আমাদের মাথায় রাখতে হয়। কি একটা বাচ্চাকে এরকম করে মারবে, এই মায়ে একটা বাচ্চাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে, এগুলো কী হয়? এগুলো রাগ ধরবে? এগুলো তো আমাদের মনে রাখতে হয়, মাথায় রাখতে। সেটা আমাদের রাগটা বেরোয়, সে আমাদের চেহারা অন্যরকম করে দেয়, তখন আমরা কারোর কথা শুনি না, নিজের কাজ করি, তাই জন্য আমাদের হাত কাঁপে না এটার মধ্যে। এইসব লোককে আসামি তো দিয়ে ফাঁসি না দিয়ে আমার নিজস্ব বক্তব্য আছে, চিড়িয়াখানা যেয়ে বাঘের খাঁচে দাও আর উপরে ঝুলি দাও, মাথাটা নিচে রেখো না, আর ওকে নিচে নিচে খাক, লোক দেখুক ও মেয়েটাকে কী করে মেরেছে, সেটা লোক দেখুক, এই সাজা হবে। ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায় ট্রায়াল। 3 থেকে 5 বার পর্যন্ত ট্রায়াল চলে। আগে তো সেন্ট্রাল জেলে হতো, সেন্ট্রাল জেলে ফাঁসির তক্তা ছিল, ওখানে হতো। যতবার হয়েছে সেন্ট্রাল জেলে ফাঁসি হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট জেলেও আছে ফাঁসির তক্তা, কিন্তু ওটা অনেক পুরনো, জং ফং ধরে গেছে, ওটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। জং ছাড়াতে গেলে কি করতে হবে আপনাকে, বা কিভাবে রেডি করতে হবে? সেটা PWকে মিস্ত্রিকে ডাকবে, ওরাই করবে। আগে মোটামুটি দড়ি তো লাগে, আমরা জানি। দড়ি ছাড়াও আর কি ভাবে আপনারা এই কাজটা করেন? দড়ি আমাদের লাগে, কিন্তু দড়ি জেলের মধ্যেই থাকে। 50-60 বছর আগেকার দড়ি, 100 বছর আগে দড়ি জেলে খুলে পাবো আমরা। সেই দড়ি কাজ হবে, সেই দড়িটাও আমাদের একটু মাকম হলো, সেন্ট্রাল সানলাইট সামান, পাকা কলা, একটু ঘি লাগে, ওটাকে ওই ঘাটগুলো মেরে স্লিপ করা যাবে। 2-3 দিন আগে জানাতে হবে, 5-6 দিন আগেই জানাতে হবে, তার টাইল হবে। আসামি যা ওজন 50 কেজি যদি ওজন থাকে, তো 75 কেজি আমার বালি লাগবে, ওটা বড় বস্তা লাগবে, তাকে মানুষের মতো গলা বানিয়ে সেই মেশিনে আমার টেন্ট করতে হবে, কি মেশিন ঠিক আছে কিনা, আমার দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছে কিনা। ফাইনাল ট্রায়ালে উপস্থিত থাকেন জেলা সুপার, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক। তবে ফাঁসির দিন ফাঁসুড়ে ও তার 2 সহকারী ছাড়া ফাঁসি মঞ্চের সামনে থাকেন না কেউই। সূর্য ওঠার আগে আসামিকে প্রস্তুত করা হয়, নতুন কাপড় পরিয়ে শেষ ইচ্ছা পূরণ করার পরই তাকে নিয়ে যাওয়া হয় ফাঁসি কাঠে। থাকলে জেলার আসবে, জেল সুপার থাকবে, তারপরে যখন আসবে ফাইনাল যখন হবে আমাদের তখন জেল সুপার থাকবে, ডাক্তার থাকবে, আর যিনি ম্যাজিস্ট্রেট থাকে সিন্ধি থাকবে, দেখবে ফাঁসিটা ফাইনাল জিনিসটা কি হচ্ছে। তা সূর্য ওঠার আগে আমরা উঠে ওদের রেডি করি, সেদিন আসামিকে চান টান করাবে, নিয়ে টান করে নতুন কাপড় পরাবে, পড়ি, তারপরে ফাঁসির তত্ত্ব আমাদের কাজের সামনে নিয়ে যায়। আমরা যে কোনো আসামির সঙ্গে আসামির সঙ্গে কথা বলি না, দেখাও করি না, কারণ যে কোনো লোকের সঙ্গে দেখা করলো একটু কথা বললে মনে একটা মায়া বসে যায়, তাই জন্য একটা ব্রেন আমাদের করে। আমরা কোনোদিন আসামিকে যে দেখিও না, আর কোনো কথাই বলি না। কাজের সময় যা দেখি আমরা, কাজের সময় ওরা বলে, এই যেমনি কার্তিক শীল বলেছিল, সুকুমার বর্মন বলেছে, আমি করিনি, আমার এর জন্যই ফেঁসে গেল, তাই তো। ধরেন্দ্র বলেছিল কি
আমরা আমরা জিজ্ঞেস করছি, আমরা তো ক্ষমা চাই, আমরা ফাঁসি দিলাম না, আমরা ক্ষমা চাই। তাহলে না, তোমরা করো, তোমাদের কাজ তোমরা করো, তাতে আমার কোনো নেই, ভগবান তোমাদের ভালো করে। বংশ পরম্পরায় নাটা মল্লিকের পর তার ছোট ছেলে মহাদেবের নাম সরকারের ফাঁসুরের লিস্টে। ফাঁসি দিতে গেলে আপনাদের কতজন লাগে, মানে ফাঁসি হয়তো আপনি দেবেন, তাছাড়া আপনার সহযোগী হিসেবে কতজন মানুষ লাগে? আমার সহযোগিতা 3 জন থেকে 4 জন লাগে, আর 2 জন স্টার আগে যারা নিচন দিয়ে বডি বার করবে। বডি আমাদের লোক বার করবে না, বডি বার করার জন্য তিনি বলে তাহলে আমার 2টো লোক নিয়ে যাবো, আর নাহলে আপনি জেল দিক জায়গা দিতে পারেন। এটা শুধু কাজের জায়গা আমরা সে মাথায় রাখি। আর সেই সময় আমরা নর্মাল বেশি কথা বলতে চাই না কারো কাছে, একটু রাগ হয়ে কথা বলতে হয় আমাদের। দাদু এই কাজ করতেন, আপনার বাবাও করতেন, আপনারাও এখন আছেন। আপনার দাদু কতগুলো এরকমভাবে কতজনকে ফাঁসি দিয়েছেন, বা আপনার বাবা কতজনকে দিয়েছেন? আমার দাদু তো ব্রিটিশ আমল দিয়ে দিত। ব্রিটিশ আমলে আগে অন্য একটা লোক ছিল, গাল জাল্লা বলে একজন ছিল, তার সঙ্গে দাদু যেত হেল্পারে। সে মরে যাওয়ার পরে তখন দাদু কাজ করে। ব্রিটিশ আমলে তো এক মাসের মধ্যে 10টা 15টা হয়ে যেত। ব্রিটিশ আমলে 16 টাকা করে ভাতা পেলেও এখন কোনো ভাতার ব্যবস্থা নেই। বছর 60-এর মহাদেব কলকাতা পুরসভায় কর্মরত। 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি এ রাজ্যের শেষ ফাঁসির ঘটনা। তারপর থেকে ফাঁসুরে হিসেবে কোনো ভাতা ঢোকেনি মহাদেবের অ্যাকাউন্টে। বারবার প্রতিশ্রুতি মিললেও কথা রাখেনি কেউই। সিস্টেমটা ব্রিটিশ আমলে ছিল কি, কাজ যেদিন কাজ হতো কাজের মতো একটু টাকা পেত, আর একটা অ্যালাউন্স পেত, প্রতি মাসে অ্যালাউন্স পেত। অ্যালাউন্স হিসাবে ব্রিটিশ আমল পেত 16 টাকা। কি আমাদের অ্যালাউন্সটা দেওয়া যখন দিয়ে আরম্ভ হলো, 87 দিয়ে হলো আমাদের কথা হলো, তখন কোনো কাজ হলো না। যখন 91-এ হলো, 91-এও আমরা অনেক লড়েছি আমাদের অ্যালাউন্স দেওয়ার জন্যে, তাও দিল না। লাস্টে যখন ধনঞ্জয়ের ফাঁসিটা হচ্ছে তখন আমরা জোর ধরে ধরেছি কি আমরা এই কাজটা করবো না, আমি করবো, আপনার কাছে কোনো অ্যালাউন্স পাবো না, কিছু মাসে কবে হবে তার 10,000 20,000 টাকা নেওয়ার জন্য আমরা বসে থাকবো। হওয়ার পরে তারপরে লাস্টে বললো ঠিক আছে তোমার, আমাকে বললো তোমাকে একটা চাকরি দিচ্ছি। আমি স্যার আমি তো অন্য জায়গায় চাকরি করি, আপনি এক কাজ আমার ভাইপোকে দিয়ে দিন। কিন্তু চাকরি করলে তো ওটা আলাদা, ওটা অ্যালাউন্স হলো না। অ্যালাউন্স কিছু আপনারা পাননি প্রতি মাসে? না, ওই যা কাজ হবে তখন দেয়। আর এখন যদি আবার কথা তুলবো কী বলে দিদি। ধনঞ্জয়ের সঙ্গে কত টাকা পেয়েছিলেন আপনারা? ধনঞ্জয় 10,000 টাকা দিয়েছিল। ডিমান্ড করছে সরকারের ব্যাপার, কাজ আছে, কাজ তো বন্ধ করবো না, কাজ করে দেবো, কিন্তু সরকার যদি চায় দেবে ভালো। দেখো, অবশ্যই আরজি করের এই যে চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় ইতিমধ্যেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, এবং ভারতীয় ন্যায় সংহতির যে ধারাগুলোতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে তার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। ফলে সেদিকটা মাথায় রেখেই যদি শিয়ালদা আদালতের বিচারক তাকে মৃত্যুদণ্ড সাজা শোনায় বা তার ফাঁসির সাজা তার হয়, তাহলে কিন্তু তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে যা একটা মুখ্য ভূমিকা থাকবে নাটা মল্লিকের সুযোগ্য পুত্র মহাদেব মল্লিকের। কারণ যদিও এর সঞ্জয় রায়ের ক্ষেত্রে আরও অপশান থাকবে, এই নিম্ন আদালতের এই সাজাকে মানে ক্ষমা প্রার্থনা চাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু মার্সি করার ক্ষেত্রে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট বা সর্বশেষ রাষ্ট্রপতির কাছেও কিন্তু তিনি মার্সি প্রার্থনা কিন্তু করতে পারেন। রেসিডেন্সি জেল বা যে ফাঁসির মঞ্চ রয়েছে সেটাকেও কিন্তু রেডি করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন। এখন দেখার যে ভবিষ্যৎ কোন দিকে যায় সঞ্জয় রায়ের, তার ফাঁসি হয় নাকি সর্বোচ্চ সাজা বা পরবর্তীকালে তার সাজা মুকুব হয়, সেটার দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।